প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। আজকের অতিথি হলেন ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান একজন প্রথিতযশা শিক্ষাবিদ এবং পেশাজীবী। তিনি শিক্ষার বিভিন্ন শাখা, সরকারি সেবা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বহুমুখী ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে অনার্স করেছেন, মাস্টার্স করেছেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেছেন। আর তিনি পিএইচডি করেছেন আমেরিকান ইস্ট কোস্ট ইউনিভার্সিটি থেকে। ডক্টর মুখলেসুর রহমান, আপনাকে স্বাগত। আপনাকেও। আমরা শুরুতেই জনপ্রশাসন নিয়ে কিছু প্রশ্ন আপনাকে আমরা করব। জনপ্রশাসনের ধারণাটা অনেক পুরনো, আপনি নিশ্চয়ই জানেন। আমরা যেটাকে বেশি চিনি সেটা হচ্ছে আমলাতন্ত্র, এবং সেই ব্রিটিশ কলোনিয়াল যুগ থেকে পাকিস্তানের উপনিবেশ শেষে স্বাধীন বাংলাদেশে আমরা এক ধরনের উত্তরাধিকার সূত্রে এই আমলাতন্ত্রটা কিন্তু পেয়েছি। স্বাধীন বাংলাদেশে পাওয়া আমলাতন্ত্র কতটা কি জনগণের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? এই জনপ্রশাসনের বিভিন্ন সময় বিভিন্ন নাম ছিল। আপনারা জানেন একসময় আমাদের বাংলাদেশেই এই জনপ্রশাসনের নাম ছিল সংস্থাপন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জায়গায় ছিল স্টাবলিশমেন্ট মিনিস্ট্রি। ভার্চুয়ালি এটার জন্ম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের যখন জন্ম হয়েছে সেই 1659, তখন থেকেই কিন্তু আমাদের এটাকে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন নামে, বিভিন্নভাবে এই জনসেবার সাথে এরা জড়িত। অনেকেরই ধারণা এটার মূল কাজ বোধহয় কিছু অফিসার রিক্রুট, ট্রেনিং এবং পদায়ন, পদোন্নতি, রিটায়ারমেন্ট। এটা এত ছোট একটা আঙ্গিক না, এটার আঙ্গিক অনেক বড়। এখানে অনেকগুলো উইং আছে। এখানে সমস্ত মন্ত্রণালয়ের যে সমস্ত জটিলতা রিলেটেড টু HRM, এটার সরকারিভাবেই বিধিবিধান সহ প্রবিধান দেওয়ার এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের। আমরা সেই কাজটা করি। শুরু থেকেই আমরা চেষ্টা করছি জনস্বার্থ সংরক্ষণ করা, জনসেবা নিশ্চিত করা, এবং এই যে দীর্ঘ 15-15.5 বছরের আমাদের এইরকম একটা সরকারের অধীনে যারা চাকরি করে নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সামাজিকভাবে ডিগ্রেডেড হয়েছেন, তাদের বিষয়টি মাথায় রেখে আমরা কাজ করছি। আর এর সাথে যোগ্যতা একটা বিষয়। যারা যোগ্য আছেন তাদেরকে যদি রাইট ম্যান অ্যাট রাইট প্লেস করা যায় তাহলে আপনার ফলটা বেশি আসে, ফলটা আসছে। আমি বলবো যে 5ই আগস্টে যেটা চেহারা ছিল, 8ই আগস্ট আপনারা জানেন 3 দিন কেউই ছিল না। কিন্তু বাংলাদেশের জনগণ ওই 3 দিন কি অপরাধ হয়েছে? হয়নি। কোনো বাহিনী ছিল না, ফাংশনাল ছিল না, চেইন অফ কমান্ড ছিল না, সরকার প্রধান ছিল না, কিন্তু জনগণ নিজেই নিজেকে শাসন করেছে। স্বশাসন, আমরা যেটাকে বলি সেলফ রেসপেক্ট, সেলফ অ্যাসেস, অভাবনীয় ঘটনা আসলে। এটা সারা পৃথিবীতে অভাবনীয় ঘটনার ফলস্বরূপ। এই যে আপনার পরশুদিন নিউজ দেখেছেন, পৃথিবীর মধ্যে আপনারা এই যে ইংল্যান্ড থেকে যে ঘোষণা করা হয়, ইকোনমিস্ট পত্রিকা, আমরা ওয়ান অফ দি বেস্ট কান্ট্রি। এটা তো আর এমনি হয়নি। এইটার পিছনে প্রথমেই যদি বলি আপনি, আমি, আমরা সকলের অবদান আছে। তারই ফল আজকে জনপ্রশাসন নিয়ে যদি এই জায়গাটা স্থির হয় এবং একটা স্টেবল পজিশনে আসতেছে। আমি নিজেই যদি দেখি শুরুর দিন আর আজকে যে চেঞ্জটা দেখতেছি, আকাশ পাতাল, অবশ্যই পজিটিভ। আমাদের সমাজের মূল যে সমস্যাটা, আমাদের রিসোর্স এতটুকু কিন্তু ডিম্যান্ড এত বেশি। তো এই ডিম্যান্ড আর সাপ্লাইয়ের ইনইকুইলিব্রিয়াম হওয়ার কারণে এই জায়গাটা মিলানো টু টাফ। সবচেয়ে সমস্যা হচ্ছে যে গত 15 বছরে এই আমলাতন্ত্র বা জনপ্রশাসন বিভাগটা যেভাবে তছনছ করা হয়েছে, আপনারা গুছাবলেন কিভাবে, বা গুছানোটা কতটা কঠিন হচ্ছে? এটা যেহেতু আমরা এই কাজে কি বলবো যে সারা জীবন ব্যুরোক্রেসিতে ছিলাম, যখন সরকার আমাদেরকে রাখলো না তখন থেকে আমি আমার কেরিয়ার অন্যদিকে নিয়ে গেলাম, যে কারণে আমি এখন টিচিং করি। আবার সরকার নিয়ে আসছে, সরকার যে স্পিরিটে আমাদেরকে নিয়ে আসছে, উই আর অ্যাটলিস্ট আমি বলতে পারি ওই স্পিরিটে আমরা কাজ করতেছি। এবং এতে অল্প সময়ে যে ফলটা আসতেছে, বিশৃঙ্খল, উশৃঙ্খল, অথবা আমরা ইংরেজি একটা শব্দ বললেই বেশি ভালো হয়, ইনডিসিপ্লিন যেটা ছিল সেটা ডিসিপ্লিনে চলে আসতেছে। আর একটা ঠিক 16-15 বছর যদি মানুষ নিগৃহীত হয়, তার যদি পিঠ দেয়ালে ঠেকে যায়, সামাজিকভাবে যদি সে নিগৃহীত হয়, সংসারে সে যদি অবাঞ্ছিত হয়, অর্থনৈতিকভাবে যদি সে লুণ্ঠিত হয়, তার তো অনেক চাহিদা থাকতেই পারে। তার মাইন্ডসেটকে আমাদেরকে বুঝতে হবে, তাকে মূল্যায়ন করতে হবে এবং
তাকে ভ্যালু করে যত তাড়াতাড়ি রাষ্ট্রীয়ভাবে যতটুকু পারা যায় রেমেডি দিতে হবে, সেই কাজটা আমরা করছি। আপনি জানেন যে পলাতক স্বৈরাচারী শক্তি দেশের জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার শুরু করে সব কিছু, বিশেষ করে রাষ্ট্রীয় কাঠামোগুলো একদম তছনছ করেছে, ধ্বংস করে গিয়েছে। এখন দেশের জনগণের প্রত্যাশা রয়েছে যে এই বৈষম্য যেটা দূর হওয়া দরকার এবং এটা জরুরি হয়ে পড়েছে এই বিষয়ে উদ্যোগ নেওয়াটা। নিশ্চয়ই জনপ্রশাসনের বিষয়ে একটা সংস্কার মানুষের প্রত্যাশা করছে। এই যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, এই আকাঙ্ক্ষা তো একদিনের না। এই আকাঙ্ক্ষা কষ্ট করতে করতে ভুগতে ভুগতে আকাঙ্ক্ষা এমন একটা পর্যায়ে গিয়েছে, আকাঙ্ক্ষা বিস্ফোরিত হয়েছে, যে কারণে 5ই আগস্টের জন্ম হয়েছে। এটা বিগত সরকারের, আমি ইফ আই সে লেস ইট ইজ বেটার, যে ধরনের অত্যাচার, অনাচার, লুণ্ঠন, পাচার কি হয় নাই, কোন সেক্টরে হয়নি। এবং আমি আজকে আমাদের রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে এসেছি, এইখানেও শিল্পীদেরকে বিভাজন করা হয়েছে। সে কত ভালো শিল্পী সেটা না, সে কোন দলের অথবা দলীয় অথবা সাপোর্ট করে কি করে না, এই বিবেচনায় তাদেরকে ফ্লোর দেওয়া হয়েছে, কাউকে উইথড্র করা হয়েছে। তো কোথায় হয়নি? ছোট্ট করে যদি বলা যায়, একেবারে শুধু সরকারি একটা সেক্টর না, সরকারিতে চাকরি করে মানুষ 1%। যদি আমরা 16 কোটি লোক ধরি, 17 কোটি ধরি, 17 লাখ। বাকি লোক কি? সব সেক্টরে এমনভাবে আষ্টে পিষ্টে, আমরা এটাকে বলবো যে ইংরেজি একটা কথা আছে ব্লু প্রিন্ট, এটাকে ব্লু প্রিন্ট করে করা হয়েছিল। এবং এই ব্লু প্রিন্টটা আমি বলবো অনেক ত্যাগ তিতিক্ষা, অনেকের জীবন, রক্ত, তার চেয়ে বড় কথা আমি যেটা ফিল করি, ইট ইজ ফ্রম গড, আল্লাহর তরফ থেকে হয়েছে। অনাচার, মানুষের চোখের পানি, অত্যাচার, মুখ ফুটে মানুষ কথা বলতে পারেনি, মুখ বুঝে মানুষ সহ্য করেছে। সহ্যের একটা সীমা আছে এবং আল্লাহ বলেছেন তোমরা সীমা লঙ্ঘন করো না। আমার মনে হয় বিগত সরকার শুধু সীমা লঙ্ঘনই করে নেই, আরও যদি কিছু থাকে সেটাও তারা লঙ্ঘন করেছে। তারই ফলস্বরূপ আজকে আমাদের এই নতুন বাংলাদেশের জন্ম এবং এত প্রত্যাশা মিট করতে সরকারের হিমশিম খেতে হচ্ছে। কিন্তু সরকার পজিটিভ, সরকার সব সেক্টরেই কিছু না কিছু, যাতে আমাদের কি বলবো, যে আমরা এগিয়ে যেতে পারি, বেঁচে থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সুন্দর থাকতে পারি, এই বিষয়। এবং একটা সবচেয়ে বড় জিনিস হয়েছে, সবাই কিন্তু মুক্ত চিন্তা। আপনি আগে মোবাইলে একটা লাইভ দিতে পারতেন না, একটা লাইক দিতে পারতেন না, দিলে কে কাকে দিল, আপনি জানাজা দিতে পারতেন না, বিয়ে বাড়ি যেতে পারতেন না, এই বিভাজন ছিল। সেখান থেকে কিন্তু আমরা চলে আসছি। আমরা এখন কিন্তু অ্যাটলিস্ট, আমি যদি বলি, কিছু পাই আর না পাই, এই যে মুক্ত হয়েছি, এর চেয়ে বড় আর কি। আপনি সীমা লঙ্ঘনের কথা বলছিলেন। আমরা অনেক ছোট ছোট ঘটনাকে এই সরকার যেভাবে বড় করে তুলেছে, তার একটা উদাহরণ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে। আপনি জানেন তার একটা ছোট্ট ঘটনা গেছে, যেখানে কোনো অপরাধী নেই আসলে প্রকৃতপক্ষে, সেটি দিয়ে তাকে প্রথম 5 বছর সাজা দেওয়া হলো, এরপর সেটা আরও বাড়িয়ে উচ্চ আদালতে 10 বছর করা হলো। এটা আসলে সীমা লঙ্ঘনেরই একটা বড় ধরনের উদাহরণ। এই যে খালেদা জিয়ার শাস্তি দেওয়া হলো একটা অন্যায্যভাবে, এই বিষয় শুধু এইখানে না, আরও বিষয় নিশ্চয় রয়েছে। আপনি বিষয়গুলি কীভাবে দেখছেন? আমি যেহেতু ম্যাজিস্ট্রেট ছিলাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলাম, এবং চিটাগাংয়ের ডিভিশনাল কমিশনার যখন ছিলাম, তখন জুডিশিয়ারি সেপারেশন হয়নি। তখন একমাত্র ডিভিশনাল কমিশনার চিটাগং, 3টা হিল ডিস্ট্রিক্ট, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের আপনি ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার উইথ ডেথ সেন্টেন্স। আমি কিন্তু ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার ইউজ করেছি। তো এই যে অনাচার, বিচারের নামে অবিচার, এবং আপনি যে একটা উদাহরণ দিলেন, আমাদের তৎকালীন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী, এবং ওনার গ্রহণযোগ্যতা, এবং উনি যে দেশপ্রেমিক, তার একটা বড় কথা, কোনো অবস্থাতেই উনি আপোষ করেননি। শুধু না, বিদেশেও যাননি, কোথাও উনি যাননি। উনি এই মাটি কামড়েছিলেন। এবং আমরা এর আগেও দেখেছি একই নীতিতে ওই জায়গাটাতে যে অনাচার করা হয়েছে, ছোট ছোট কারণে কোনো মামলাই হয় না, সেগুলোকে মামলায় শেপ দেওয়া হয়েছে। এ কারণে আমার বলতে দ্বিধা নেই, সেই সময়কার বিচার বিভাগ এবং যারা বিচারপতি ছিলেন, তারা কি ঠিক করেছেন? তারা কি ন্যায় বিচার করেছেন? তারা কি ন্যায় বিচার প্রতিস্থাপন করেছেন, প্রতিষ্ঠিত করেছেন? যে কারণে দেখেন এই 5ই আগস্টের পরে সবচেয়ে বড় ধাক্কা অনেক ডিপার্টমেন্টই এসেছে, সবচেয়ে বেশি ধাক্কাটা এসেছে বিচার বিভাগের উপর। পৃথিবীর কোথাও কিন্তু এই নজির নেই যে একটা স্বৈরাচার পালিয়ে যায় কিন্তু বিচারপতিরাও পালিয়ে যায়। এটা অদ্ভুত ব্যাপার। আপনি যে বলছেন, সেখানে আরও 2-1জনের কথা বলি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন পালাবে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে, খতিব পালিয়েছেন, বাইতুল মোকাররমের খতিব পালিয়েছে। এরকম যদি দেখেন,
গ্রামের গঞ্জের খবর তো এখানে কম, মানে ঢাকা থেকে আপনারা ব্রডকাস্ট করতেছেন, গ্রামে যায় দেখেন কত ছোট ছোট পদের ছোট ছোট মানুষ পালিয়ে গেছে। হ্যাঁ, কারণ পালানোর যোগ্যতা উনি অর্জন করছেন। রাইট। আমি যদি এইভাবে বলি, হি অর শি ডিজায়ার্স টু স্কেপ। তো এইগুলো তো আলোচনা এই কারণেই করছি আমরা, ভবিষ্যতে যাতে এগুলো না ঘটে, ভবিষ্যতে যেন মানুষ লেসন নেয় এবং মানুষ যাতে বুঝতে পারে যে হোয়াট ইজ লাইফ। এগুলো তো লাইফ ছিল না। আচ্ছা, এরা কি কেউ ভোগ করতে পারতেছে? আমার কয়েকজন ব্যাচমেট, তারাও তো এখন কাস্টডিতে, আমার ব্যাচমেট, আমার সার্ভিসের ব্যাচমেট। তাহলে যে জিনিস ভোগ করা যাবে না, ভোগ করার কোনো সুযোগ নেই, অথবা আপনি যদি একটু চোখ বন্ধ করে একটু যদি চিন্তা করেন হোয়াট ইজ লাইফ, তাহলে এদিকে যাওয়ার আপনার আমার কোনো সুযোগ নেই। এবং দিন শেষে একটা ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংরেজিতে বললেই ভালো শোনাবে, গ্রিড। এই গ্রিড হলো মূল কারণ। বাংলায় যদি লোভ বলি, এটা হালকা শব্দ, কিন্তু গ্রিড ইজ দি মেইন রিজন ফর দিস কাইন্ড অফ অ্যানোমালিটি। এই যে যত অনাচার হয়েছে এবং এটাকে যারা প্যাট্রোনাইজ করেছে, শুধু আমি বিচার বিভাগ বলবো না, পুলিশ ডিপার্টমেন্ট করেছে, আমাদের সার্ভিস যেটা অ্যাডমিনিস্ট্রেশন, উপরের লোক তারাও কয়েকজন এখন আছে, অনেকে ধরা পড়েনি, পড়া উচিত। ওই সময় যারা ইলেকশনের দায়িত্বে ছিলেন তারাও হয়তো সরকার একটু বলেছে অথবা বলছে আমি জানি না, কিন্তু তারা যেটা করেছে, তারা তাদের পদের অপব্যবহার করেছে। কারণ কি? একটু ভালো পদ, একটু ভালো পোস্টিং, এক্সটেনশন, একটা ফ্ল্যাট, একটা ল্যান্ড, একটা বিদেশ যাওয়া। আমি একসময় দেখেছি, এটা আমি অন্য এক আমলের কথা বলছি, থ্রু ওয়ান অফ দি এজেন্সিস ক্যাশ টাকা ওয়াজ ডিস্ট্রিবিউটেড টু অল কনসার্ন। দিস ইজ হার্ড কোর রিয়ালিটি। মানুষ সত্য কথা বলে না, এখন মানুষ সৎ সাহস পেয়েছে। আমি একজনের কথা বলতে বাধ্য হচ্ছি, এই যে বিগত আন্দোলনে, এইটার আগে একসময় একটা জনতার মঞ্চ নাম শুনেছিলেন, ওখানে কিন্তু আমাদের এক সিনিয়র কলিগ একা মাঠে নেমেছিলেন প্রথম। উনি সরকার ফেলিয়ে দিয়েছিলেন এবং তার বিনিময়ে অনেক সুবিধাও পেয়েছিলেন, মন্ত্রিত্ব, কয়েকটা ব্যাংকের মালিকের সব ব্যাংক শেষ, মন্ত্রিত্ব তো আছে। যাই হোক, এই কথাটা এই কারণে বলছি, তাহলে বিগত 16 বছরে একজনও কি কোনো প্লেস ক্লার্কের একজন প্লাকার্ড নিয়ে, অথবা একজন কি আপনার পেন ডাউন, অথবা যে আই উইল নট সার্ভ দিস গভর্নমেন্ট, এই আই উইল নট সার্ভ দি রেজিম, এরকম একজনও পাওয়া গেছে? একজন পাওয়া গেছে, তিনি হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্ট চেয়ারম্যান। 5ই আগস্টের আগেই উনি ছবি নামিয়ে ফেলেছিলেন। উনি কি জানতেন, আমরা কি জানতাম 5ই আগস্ট ঘটবে? যদি না ঘটতো তাহলে আজকে উনি কোথায়? তাহলে আমরা কেউ নিজেকে বীর পুরুষ ভাবার কোনো কারণ নেই। আমি যেহেতু চাকরিতে ছিলাম না, আমি যেহেতু আপনাদের মতো মাঠে আন্দোলনে ছিলাম, আমার ছবিও দেখবেন, কিন্তু যারা চাকরিতে ছিল, নট এ সিঙ্গেল পারসন, নট এ সিঙ্গেল অফিসার এটা করে নেই। তাহলে এখন আমরা অনেকেই বলি নানান কারণ করে নিই, সাহস হয় নেই, আমাকে বললে আমাকে চাকরি থেকে বিদায় করে দিত, অথবা আরও অনেক কিছু, গুম খুন হইতো। গুম কমিটি তো হয়েছে, গুম তো মানুষ হয়েছে, তো একজনও তো চাকরিওয়ালা যদি চাকরি করতে যেয়ে গুম হইতো, এরকম তো ঘটনা ঘটেনি। মানে আমাদের যেটা মূল সমস্যা হয়েছে, আমাদের সাহসের অভাব। আমি এখন ট্রেনিংয়ের সাথে যেহেতু জনপ্রশাসনে আছি, আমাদের অনেকগুলো ট্রেনিংয়ের মধ্যে একটা বড় কথার মধ্যে একটা কথা বলি, যত ট্রেনিং দেন মূল একটা ট্রেনিং দেন, সাহস। সাহস যদি দেওয়া যায়, তার বাকি ট্রেনিং আর লাগবে না। আজকে পুলিশ যে ট্রমাতে চলে গেছে, বিকজ অফ তার সাহসের অভাব। এখন যদি পুলিশকে যদি আমরা টিউনিং করে সাহস দিতে পারি, প্রতি জেলায় 30, 40, 50 জন করে লোক নেওয়া হচ্ছে সিপাহি লেভেলে, তারা হয়তো পেনিট্রেট করবে, ইয়াং জেনারেশন, ফ্রেশ ব্লাড, আপনার তারা কাজ করবে। এই ডিপার্টমেন্টটাকে ফিরিয়ে আনতে হবে। মানে আপনি জনপ্রশাসন বলেন, যাই বলেন, আইন শৃঙ্খলা যদি আমরা ঠিক মতো নিয়ে আসতে পারি, তাহলে দেখবেন জনগণের অর্ধেক দামি কমে গেল। আর হল আমরা যেটাকে বলি প্রাইস অফ দি কমোডিটি, আমাদের খাদ্য দ্রব্যের মূল্য, এই দুটা যদি বেশি দরকার নেই, আমাদের সরকারের অনেক এজেন্ডা আছে, বাস্তবায়ন হচ্ছে, সংস্কার হচ্ছে, দিস আর লং টার্ম, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম। তো ইমিডিয়েট যে কথাটা যেটা করতে হবে সেটা দুইটা বিষয়, একটা হলো আইন শৃঙ্খলার উন্নতি, আর হলো আমাদের পণ্য, নিত্য পণ্য যেগুলো খাওয়া দাওয়া, এটার মূল্য মানুষের সহনীয় মাত্রায় নিয়ে আসতে হবে। আপনি জানেন একটা মিথ আছে, লাল ফিতার দৌরাত্ম্য। এই মিথটা আসলে কতটা বাস্তব? আর একটা বিষয়, জনপ্রশাসন কি আমজনতার কাছে চিরদিন শাসক হিসাবে থাকবে না সেবক হিসাবে থাকবে? আপনি এখন কোনো অফিসে লাল ফিতা পাবেন না। জনপ্রশাসনের সমস্ত ফিতা হলো সাদা, কোনো কোনো অফিস নিয়েছে সবুজ, কোনো কোনো অফিস নিয়েছেন লাল ফিতা, কোনো অফিসে আর নাই। এটা সিম্বলিক ছিল, বাট
যদি পারপাস আপনি যেটা বলতে চাচ্ছেন যে লাল ফিতার দৌড়ত একটা ফাইল আটকে নানানভাবে মানুষকে বিব্রত করা, সেই জায়গাটায় যেটা ঘটেছে আপনার সেক্রেটারিয়েট ম্যানুয়ালে বলা আছে যে একটা ফাইল কোন লেভেলের কার কাছে কয়দিন থাকবে, এইটা মানলেই কিন্তু আপনাদের এই দৌরত্ব থাকার কোনো সুযোগ নাই। আমাদের যথেষ্ট আইন আছে, আমাদের দরকার আইনের প্রয়োগ, শুধু আমাদের সরকারি না, সব জায়গায় আছে। আর আমরা প্রায়ই বলি যে সিভিল সার্ভেন্ট বলতে আমরা অনেকে অনেক বাংলা অনেকটা করি, কিন্তু মূল কথা কিন্তু আমরা জনগণের বেতন পাওয়া, বেতনভোগ, আমরা এই শব্দটা বলতে শুনতে খারাপ লাগলেও আসলে আমরা জনগণের চাকর, জনগণকে সেবা দেওয়ার জন্য, জনগণের কাজ করার জন্য তাদের টাকাই আমরা কিন্তু কেউ মহৎ কিছু কাজ করছি না, আমরা বেতন নিয়ে কাজ করছি, এই বেতনটা ওনারাই আমাদেরকে দিচ্ছে। সেইখানে আমাদের এই সোকল কিংডম অথবা সোকল কিংশিপ ভাবার কোনো কারণ নেই। আমাদেরকে সেই মাইন্ডসেটটা আমার মনে হয় অনেকেরই চেঞ্জ হয়েছে। আর এই যে আপনার এই 3 মাস 3.5 মাসে সরকারের যে অ্যাটিটিউড দেখেন, সরকার কিন্তু খুব স্বাধীন, এত কিছু তারপরও সবাই কিন্তু চলছে এবং এটা আরও ভালো চলুক, এটা সবাই চায়। এই জন্য আমাদের যারা এই পর্যায়ে অথবা আমাদের যেই পর্যায়ে সরকারের বেতন খেয়ে আমরা চাকরিগুলো করি, আমাদের নিজেদের আয়নায় দাঁড়াইতে হবে, দেখতে হবে আমি কি আমার সার্ভিসটা দিতে পারতেছি, আমার কাছে কতটুকু চাহিদা ছিল, এটাকে বলে জব ডেসক্রিপশন। আমার কি কাজ বলা আছে, জয়েন্ট সেক্রেটারির কী কাজ বলা আছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কী কাজ বলা আছে, এও সাহেবের কী কাজ বলা আছে, এই কাজটা যেহেতু বলা আছে উনি যদি ওনার কাজটা করে 9টা 5টা পড়ায় 1 মিনিটও থাকার দরকার নেই, 9টার আগেও আসার দরকার নেই, এই সময়ের মধ্যেই হবে। দিস ইজ গিভেন টাইম। এগুলো সাইন্টিফিক, শুধু আমাদের মাইন্ডসেট চেঞ্জ করা দরকার। চেঞ্জ অনেকটা হয়েছে। আর আমার মনে হয় এই সরকারের যে মূল আমরা এসেন্স অথবা এজেন্ডা, সেখানে কিন্তু এই মাইন্ডসেটের একটা বিষয় আসছে, আমাদের পরিবর্তন হইতে হবে, আমরা পরিবর্তনের নায়ক। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রফেসর ডক্টর মোখলেসুর রহমান। প্রফেসর মোখলেস, দেশ পরিচালনা একটা দীর্ঘদিনের বিতর্ক আছে, সেটি হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব কতটা আমলাতন্ত্রের উপর নির্ভরশীল, আর আমলাতন্ত্র কতটা রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করে, আর এই দুইয়ের মধ্যে কতটা ঐক্য প্রয়োজন, কিংবা এই দুইয়ের রসায়নটা কেমন হলে ভালো হয়? আপনি যে কোশ্চেনটা করেছেন, ইটস এ ভাইস ভার্সা, মানে ডিম আগে না মুরগি আগে, মুরগি আগে না ডিম আগে। আসলে দুইটার সম্পূরক, পরিপূরক, একটা ছাড়া আরেকটা চলে না। যেই সমস্ত দেশে বলা হয় যে আমাদের গণতন্ত্রের চর্চা হয়, যেমন ইংল্যান্ডের কথা বলা হয়, আমাদের পার্শ্ব দেশের কথা বলা হয়, আরও আমেরিকার কথাও বলা হয়, তো সেই সমস্ত দেশে একটা ব্যালেন্স অফ পাওয়ার আছে। এবং যারা রাজনীতি করেন এটা দেশ সেবা, জনসেবার জন্য করেন। আর যে কোনো কারণেই হোক, আমার দেখা জীবনে 3টা সরকার দেখলাম, দেশের মানচিত্রের পরিবর্তন দেখলাম 2বার। এইখানে ধীরে 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 যেটা হচ্ছে, যারা রাজনীতি করছেন তারা তাদের জনগণের কথাটা যত না চিন্তা করছে, তার চেয়ে বেশি চিন্তা করছে তার নিজের, তার আত্মীয় স্বজনের, তার বন্ধুবান্ধব, তার ডিসাইপেলের। তো এই জন্য এই রাজনীতিবিদদের সাথে জনগণের, সাধারণ জনের একটা দূরত্ব। আর এই রাজনীতিবিদরা যখন আপনার এই, যদিও এটাকে বলে সচিবালয়, সচিবরা হলো প্রিন্সিপাল অফিসার, অ্যাকাউন্টেবলি উনি দায়ী, কিন্তু এটা তো মন্ত্রণালয়, এখানে মন্ত্রীরা বসেন, মন্ত্রীর জায়গায় এখন অ্যাডভাইজাররা বসেন, পলিসি মেকার তো ওনারা। সচিবরা হলো ইমপ্লিমেন্টেশন করবেন, দে নোজ রুলস অ্যান্ড রেগুলেশনস, এবং তাদের দায়িত্ব সরকারের এই সরকার প্রধান এবং মন্ত্রীরা তো উপদেশ, তাদেরকে গাইড করা। তারা তো অনেক কথা বলতেই পারেন। এই জায়গাটার একটা গ্যাপ হয়েছে। যে কোনো কারণেই হোক, আমাদের উচ্চপদস্থ যারা ছিলেন, যারা পলিসি মেকার ছিলেন বিগত, আমি 3 সরকারের আমলেই বলবো, তারা এই কাজটা সঠিকভাবে করেননি। এখন দোষারোপ কাকে করবেন? দোষারোপ করতে গেলে 2 পক্ষকেই করতে হয়। আর সবসময় যে রাজনীতিবিদরা সঠিক সিদ্ধান্ত দেবেন এটার সুযোগ নেই, কারণ তারা একটা পার্টির ব্যানারে আসেন, পার্টির প্রধানের বাইরে তাদেরও অনেক সময় বলার সুযোগ নেই। যেহেতু আই এম নট এ পলিটিশিয়ান, এর বেশি বলা আমার এখতিয়ার বহির্ভূত হবে। এটা যদি কখনো কোনো রাজনীতিবিদ পান, তার কাছে আপনারা এগুলো জিজ্ঞেস করলে সঠিক উত্তর পাবেন। আমি যেটা বলতে পারি, দি গ্যাপ বিটুইন দি পলিটিশিয়ান অ্যান্ড দি ব্যুরোক্র্যাট, এই গ্যাপটার কুফল, এই গ্যাপটার কারণে মানুষ অত্যাচারিত হয়েছে,
সেবা বিমুখ হয়েছে, তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছে, এবং তারা আজকে এই যে এতদিন পরে অনেকেই যে অনেক দাবি দেওয়া নিয়ে আসতেছে, এই ক্ষেত্রটা তারাই করে দিয়ে গেছে। প্রফেসর মোখলেস, আমি একটু সরলীকরণ এবং স্পষ্ট করে একটা কথা বলতে চাচ্ছি এবং যেটা আপনাকে জানতে চাচ্ছি, সেটি হলো যে রাজনীতিবিদদের জবাবদিহিতার প্রশ্ন ছিল না, ভোটাধিকার ছিল না, ভোট ছাড়া তারা নির্বাচিত হতেন, মন্ত্রী হতেন। কেউ কেউ বলে থাকেন এই কারণেও আমলাদের প্রভাবটা বেড়েছিল, কারণ যেহেতু তাদের কোনো বৈধতা ছিল না। এটা কি আসলে ঠিক? এটা অনেকটাই ঠিক। অনেক বাহিনী স্পষ্ট করে এই কথা বলেছে, আমরাই আনছি, আমরাই রাখতেছি, আমরাই রাখবো। এটা তো সত্য। আর অনেকেই শুধু মনে করে যে এই ব্যুরোক্রেট অথবা আমলা বলতে প্রশাসন ক্যাডারের কিছু ডিসি কমিশনার, মন্ত্র সচিব। ন, আমলা হলো একটা ফাইল, যদি পিয়ন থেকে প্রেসিডেন্ট যখন যার হাতে থাকবে সেই আমলা। দিস ইজ দি ডেফিনেশন অফ ব্যুরোক্রেট। আর সরকার বলতে আপনি, আমি, আমরাই সরকার। সরকার কোনো বায়ুবীয় পদার্থ না, যখন যার কাছে মিলে আমরা থাকবো। এই জন্য আমাদের সরকার প্রধান একদিন বলেছিলেন ফার্স্ট মিটিংয়ে, আমার মনে আছে, এখানে আমরা যারা আছি আমরাই সরকার। দিস ইজ ফ্যাক্ট। তো এই সরকার যেহেতু এত বড় জনগণের ম্যান্ডেট আপনাকে কয়েকটা লোকের হাতে তুলে দেওয়া হলো, তাদের দায়িত্ব তো অটোমেটিক অনেক বেড়ে গেল। যে ছেলে অথবা যে মেয়েটা ক্লাসে ফার্স্ট হয়, তার কিন্তু রুটিন লাইফ আর থাকে না, তার চেষ্টা থাকবে পরের বার যাতে ফার্স্ট হয়। ঠিক এরকম এই দায়িত্বপ্রাপ্ত আমলা অথবা রাজনীতিবিদ যাই বলেন করেন, তাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি ছিল। যেহেতু এই 15-16 বছর আমি মাঠের বাইরে ছিলাম, ওই যে অধ্যাপনা করতাম, আমি কনসালটেন্সি করেছি, ট্রেনিং দিয়েছি দেশ বিদেশ, এগুলোর সাথে ছিলাম, আন্দোলনও ছিলাম। এই জন্য আমি এটা ফিল করেছি। হয়তো ফেসবুকে অনেক স্ট্যাটাস দিয়েছি, কিন্তু এই ভিতরে থাকলে আমি জানি না আমি আজকে যে কথাগুলো বলতেছি হয়তো বলতে পারতাম কি না। দি সিস্টেম ইজ সাচ এ থিং ইউ ক্যানট অ্যাভয়েড সামটাইম। তাই এই জন্য আমরা কারো দোষারোপ করতেছি, কিন্তু যদি রিয়েলাইজ করি যে ওই সময় উনি কোন এনভায়রনমেন্টে ছিলেন। ইফ এ পারসন হোয়াট এভার হিজ জেন্ডার যদি সাহসী হয়, তার দ্বারা কোনো অন্যায় হবে না, তার দ্বারা কোনো অন্যায় কোনো কিছু প্রতিষ্ঠিত হবে না। আমরা এটা লক্ষ্য করেছি গত 15.5 বছরে দল এবং সরকার একাকার হয়ে গিয়েছিল, এবং এটাও লক্ষ্য করেছি যে সরকারের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় এমন কিছু ব্যক্তি এমন প্রভাবশালী হয়ে উঠেছিলেন যারা মন্ত্রী এবং এমপিদেরকে ছাড়িয়ে গেছেন। এটা হলো আপনার লেনদেন। যে যত বেশি দিতে পারছে তার পাওয়ার তত বেশি। এক কথা হলো ইটস ভেরি সিম্পল। এর বাইরে আরও কিছু বলাই আছে, যেমন কানেকটিভিটি, আন্ডার টেবল। মানে আমি এইগুলো সব এখানে টেলিভিশনে এগুলো বলা মানে সারা দেশ জাতি জানবে, কিন্তু কিছু কিছু জিনিস জানা উচিত যে কেন, কখন, কিভাবে, কারা কিভাবে এগুলো করেছে। হয়তো আজকে আপনার মিডিয়ার মাধ্যমে দেখতেছি কে কে কাউকে অ্যারেস্ট করা হচ্ছে, কাস্টডিতে যাচ্ছে, রিমান্ডে যাচ্ছে, তারপর ট্রায়ালে চলে যাচ্ছে। এটা তো ভেরি সিলেক্টিভ। কিন্তু যদি সারা দেশের খবর রাখেন, আসলেই আপনি যে কথাটা বলেছেন এটা ঘটেছে, এবং এটা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেই জন্য আপনি, আমি, আমরা, সরকারে বেসরকারে যে যেখানে আছি আরও সচেতন হবে। অ্যান্ড আই উইল রিপিট এগেইন, আমাদেরকে সাহসী হতে হবে। ক্যাডার শব্দটি নিয়ে কিন্তু অনেকে আপত্তি উঠিয়েছেন। এই আমলাতন্ত্রের যে ক্যাডার শব্দটি, এটিকে অনেকে নেতিবাচক হিসেবে দেখার চেষ্টা করেন, এবং এই ক্যাডার শব্দটি আসার কারণে স্যার, ম্যাডাম, এই ধরনের একটা বিতর্ক কিন্তু মাঠে রয়েছে। আপনি এই বিষয়টি কীভাবে দেখছেন? শোনেন, সরকারের একটা নিয়ম আছে, যেহেতু প্রতিষ্ঠিত, এটার বাইরে তো আমি যেতে পারবো না। ওয়ান্স আই ওয়াজ দ্য সেক্রেটারি পিএসসি, গেজেটেড, নন গেজেটেড, এরকম একটা বিষয় আছে। তাই অনেকে চায় যে কোনো কিছু দরখাস্ত হলে গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত। এই গেজেটেড অফিসার তো পাওয়া যায় না, সবাই তো আবার চেনা জানা না, অনেকে দিতেও চায় না। আপনি ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটির অনেক হলে গেলে দেখবেন কোন র্যাঙ্কের কোন নামের গেজেটেড অফিসার চান, সিল প্রচুর আছে। তো দিস ইজ রিয়ালিটি। তো এইটার তাহলে কি আর রাখা দরকার আছে কিনা, আমরা এই সরকার জনপ্রশাসন, আমরা যে কমিশন আছে, আমরা সাজেস্ট করব এই ধরনের অ্যাটাচমেন্টের দরকার আছে কিনা। আর একটা আছে হলো যে আপনি এই শব্দ একটা ব্যবহার করেছেন, ক্যাডার। এখন ক্যাডার কিন্তু জনপ্রশাসনে অথবা চাকরিতে যতটা ব্যবহৃত হয়, পলিটিক্সে এর চেয়ে বেশি ব্যবহার হয়। আমি সেটাই বলছিলাম, পলিটিক্সে ইটস এ নেগেটিভ ওয়ার্ড। আগে সিনিয়র অফিসারদেরকে বস বলা হয়তো, ইটস এ নেগেটিভ ওয়ার্ড। বস এখন নেগেটিভ। এখন বলা হয় কলিগ, সিনিয়র কলিগ, জুনিয়র কলিগ। দিস ইজ দি টার্মিনোলজি। এটা ভালো হয়েছে।
তাই এই কিছু কিছু শব্দের সাথে আসলে মানুষ দীর্ঘদিন দেখেছে এই শব্দগুলোর নেগেটিভিটি, এই কথাগুলোর এক্সটার্নালিটিস, এই শব্দগুলোর প্রতি মানুষের আচর পজিটিভ না। আমার মনে হয় জনগণ যেমন এখন একটা বিষয় স্পষ্ট হয়েছে, যেমন বিগত সরকার এসে একটা আদেশ জারি করেছিল যে পুরুষ হোক মহিলা হোক সবাইকে স্যার ডাকতে হবে। তো এখন পুরুষকে স্যার ডাকেন আপত্তি নেই, কিন্তু আমার মা বোন আমার ভাবি যিনি একটা চাকরি করেন তাকে স্যার ডাকলে মানুষ আশ্চর্য হয় যে আপনি তো মহিলা, আপনি কেন স্যার? তো এখন এই জন্য এটা করা হয়েছিল এক ধরনের, কি বলবো আমি, এটা মানুষের সাইকোলজি, মানে ম্যাডাম ডাকটা আগে ছিল, এখন এর পরিবর্তে যাতে ম্যাডাম কেউ না ডাকতে পারে এই জন্য বলা হলো যে এই সবাই স্যার। সেটার পিছনে তো আরেকটা ইতিহাস আছে, কেন ম্যাডাম বাদ দেওয়া হলো? আমি স্পষ্ট করে বলতে পারি এইগুলো হলো এক ধরনের হীনমন্যতা। আমি শব্দগুলো বলতে চাই না, দে অল আর মাই সিনিয়র্স, আই এম নট ডেয়ার টু ইভ্যালুয়েট দেম, বাট স্টিল দো আমাকে বলতে হচ্ছে নানান এই কূপমন্দকতা, হীনমন্যতা, পরশ্রীকাতরতা, এই সমস্ত কারণেই এই দীর্ঘদিনের কালচার থেকে বের হয়ে একটা নতুন কালচারে যাওয়া হয়েছিল, যেটা আবার ফিরে আসছে। মানুষ তার আদতে ফিরে আসবে, মানুষ তার কেন্দ্রে ফিরে আসবে, দিন শেষে মানুষ যা তাই হবে। আমরা কোন জায়গায় পৌঁছেছিলাম? একটা রাজনৈতিক প্রতিষ্ঠার কারণে এই ম্যাডাম স্যার শব্দ বদলে দেওয়া। আমরা এত ছোট্ট সূক্ষ্ম পর্যায়ে চলে গিয়েছিলাম যে যেখান থেকে এই যে এত বড় আকারে আমরা বের হয়ে আসলাম, এই বের হওয়াটাই কিন্তু অস্বাভাবিক আল্লাহর তরফ। এবং এই যে বিপ্লব, যারা এই অভ্যুত্থান, এই রেভলিউশন যারা করেছেন, আই স্যালিউট দেম। আমি হয়তো বেঁচে আছি, আমি বেঁচে নাও থাকতে পারতাম, এবং অনেকেই আমাদের বেঁচে নাই, যারা নাই তাদের রক্তের বিনিময়ে আমরা এখানে। এতে এদেরকে সারা জীবনই আমাদেরকে শ্রদ্ধা, রেসপেক্ট, আমরা যেটাকে বলি ভ্যালু, উই শুড ভ্যালু দেম অ্যান্ড দেয়ার ফ্যামিলি। যে যেখানে যতটুকু পারি, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু গিভ দেম দি বেস্ট, জিনিসটা তাদেরকে দিতে হবে। আরেকটি অভিযোগ উঠেছে যে এখন দেখা যাচ্ছে যে সংস্কার, বিশেষ করে জনপ্রশাসনের সংস্কারের যে কথাগুলো হচ্ছে, সেই সংস্কারের নানান বিষয় বাদ দিয়ে আসল জায়গায় চলে আসছে, যেটা সবাই চায়। আপনি যেটা বলেন ব্যক্তিগত লাভ লোকসানের হিসাব, সেটা হলো পদায়ন এবং পদোন্নতি। তো এখন আমি শুরুতেই বলছিলাম যে দীর্ঘদিনের বঞ্চনায় মানুষ অনেক সময় মানুষকে আজকে এই পর্যায়ে এনেছে। তবে সংস্কারটা যেহেতু 3 পর্যায়ে হবে, আমরা বলি শর্ট টার্ম, লং টার্ম, মিডিয়াম টার্ম। আমরা অন্যভাবে যদি বলি থিঙ্ক বিগ, স্টার্ট স্মল, অ্যাক্ট নাও। তাহলে আপনি যেভাবে যাচ্ছেন যে সংস্কারগুলো, এর আগে মানে বলতে দ্বিধা নেই, দেখুন 23টা সংস্কার কমিটি এই বাংলাদেশে 52 বছরে হয়েছে, কিন্তু সরকার কয়টা নিয়েছে সেটা ফ্যাক্ট, সেটা ইম্পর্টেন্ট। আমাদেরও এই জনপ্রশাসন সংস্কার কমিশন, বড় একটা কমিশন, জেলায়, বিভাগে, উপজেলায়, ইউনিয়ন লেভেলে মিটিং করে করে, অথবা আপনাদের সাথে, এবং আমরা একটা জার্নালিস্টদের সাথেও, আপনারা যারা মন্ত্রণালয়ে বিট করেন, রেসপেক্টেড জার্নালিস্ট, তাদের সাথেও আমাদের ইন্টারাকশন হয়েছে। তো তারা বিভিন্ন মতামত দিচ্ছেন। আমরা এটাকে পজিটিভ ওয়েতে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, যারা চাকরি করবেন, সেবক হবেন, তাদের জন্য যেই জায়গাটা পজিটিভ, যেই জায়গাটা সকলের জন্য গ্রহণযোগ্য, এবং আমি মনে করি একটা মাত্রা আছে না সব কিছুর, এই মাত্রার মধ্যে থেকে আমরা সুপারিশগুলো দিব, এবং আমরা দেওয়ার চেষ্টা করব সরকার যেন এটা বাস্তবায়ন করতে পারে। এমন কিছু সুপারফিশিয়াল আমরা দিয়ে গেলাম, বকিশ, সরকার নেবে কি? আর অতীত বলে সরকার কতটুকু নেবে এটা নির্ভর করবে ওই সময়ের উপর এবং ওই সময়ের চাহিদার উপর। টাইম অ্যান্ড ডিম্যান্ড, দে উইল ফিক্স যে এখান থেকে কয়টা নেওয়া যাবে, কয়টা নেওয়া যাবে। কিন্তু আপনারা তো মৌলিক সংস্কারগুলো করতে চাচ্ছেন। হ্যাঁ, মৌলিক, যেমন 6টা সংস্কার কমিশন তো সরকার করেছে, ভোট থেকে, ভোটারদের থেকে, সংবিধান থেকে, কী করেনি, স্বাস্থ্য, দুর্নীতি। আর আমাদেরটা যেটা, এটা হলো একটু ওয়াইড স্প্রেড জনপ্রশাসন। মানে শুধু একটু আগে যেটা বলছিলাম, এই যে কয়েকটা সার্ভিসের কয়েকটা লোক না, জনপ্রশাসন বলতে একেবারে রুট লেভেল থেকে একটা এসি ল্যান্ড অফিসের সার্ভিস, রেজিস্ট্রি অফিসের সার্ভিস, আপনার অন্য অন্য যে সমস্ত ডিপার্টমেন্ট, হাসপাতালের সার্ভিস, ওটাও জনপ্রশাসনের বিষয়। কী সেবা চাচ্ছেন, কী পাচ্ছেন, কতটুকু দিচ্ছে, কতটুকু দিচ্ছে না, কতটুকু আপনার সামর্থ্য আছে। ওয়েলফেয়ার স্টেটে যান, আগে চিকিৎসা, পরে বিল, কে বিল দেবে সেটা পরে ঠিক হবে। আর আমাদের দেশে কি, আগে রুগী নিয়ে যান, আগে টাকা, টাকা না দিতে পেলে অপারেশন হবে না। তো এগুলো আমি ছোট স্পেসিফাই করতে চাচ্ছি না। আমরা এটাই বাস্তবতা, এটা বাস্তবতা, দীর্ঘদিনের প্র্যাকটিস, এখান থেকে বের হয়ে এসে হোয়াই নট একটা কল্যাণমুখী রাষ্ট্র হোক। সেটা হলে আপনার মুখে হাসি থাকবে, আমার মুখে হাসি থাকবে, সকলের মুখে হাসি ফোটানো টাফ, কিন্তু হাসি ফুটাইতে হবে। হাসি ফোটানোর জন্য শুধু পেট ভরা আর বিরাট ব্যাংক ব্যালেন্স যে কাজ করে না, এটা প্রমাণ হয়ে গেছে এইবার।
কোনো শক্তি, কোনো অ্যামাউন্ট আপনাকে বাঁচায় রাখতে পারেনি, বরং যাদের ছিল না তারাই বেঁচে তারাই গেছে। আছে মুক্ত। এর আগে 23টি সংস্কার হয়েছিল, কিন্তু কোনো সরকার সেভাবে গ্রহণ করেনি। কিন্তু আমরা জানি এখন যারা সংস্কার করছেন তারা কোনো দলের হয়ে করছেন না, একেবারে দেশের দিকে তাকিয়ে, দেশের মানুষের দিকে তাকিয়ে এই সংস্কারগুলোর কাজগুলো হচ্ছে। আমার প্রশ্ন হলো, এবার যে সংস্কারগুলো হবে সেগুলো কি ভবিষ্যতের রাজনৈতিক দলের সরকার এড়াতে পারবে? আমার মনে হয় এবার সংস্কারগুলো জনকল্যাণমুখী। যেমন আমাদের জনপ্রশাসন সংস্কারের সাথে আমাদেরকে কয়েকটা পার্টি ইনক্লুডিং বিএনপি আমাদেরকে তাদের লিখিত মতামত দিয়েছে। ওখানে আমরা দেখলাম যে পরপর 2বারের বেশি সরকার প্রধান তারাও চায় না। তা এটা কিন্তু চালু করে দিয়েছেন সারা পৃথিবীতে জর্জ ওয়াশিংটন। ওনাকে একটু বলতেই হয়, গ্লোবাল লিডার। ওনাকে যখন উনি ওয়ারিয়ার ছিলেন, প্রথমবার যখন প্রেসিডেন্ট করা হলো কোনো মতে, সেকেন্ড টাইম অনেক জোর জোর, থার্ড টাইম যখন ওনাকে বললেন আপনাকেই হইতে হবে, আপনার বিকল্প নাই, উনি আস্তে করে আমেরিকার সংবিধানটা চেঞ্জ করে দিলেন যে 2 টার্মের বেশি আমেরিকা কেউ প্রেসিডেন্ট হইতে পারবে না। তো এটা গ্লোবালি একটা মডেল না? তা আমরা তো এটা নিতে পারিনি, নিলে তো আমাদের দেশটা আর একটু ভালো হইতো। 16 বছরের জায়গায় যদি আপনি ধরেন যে 2 টার্ম থাকতো, তাহলে 10 বছর, তাহলে 6 বছরের অত্যাচার তো কমতো। দিস ইজ রিয়ালিটি। তো এই জায়গাগুলোই রাজনৈতিক দর্শনের ওনারাও কিন্তু এখন আগের চেয়ে অনেক পজিটিভ, ম্যাক্রো কনসেপ্ট, দেশের জনগণের, মানুষের, তাদের কর্মী বাহিনী সকলের কথা মাথায় রেখে তারাও এই ধরনের সংস্কারে আগাচ্ছে। পিপুল উইশটাকে তারা গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, আমাদের হলো রাষ্ট্রের 2টা জিনিস উপাদান খুব ইম্পর্টেন্ট, একটা স্টেট আর হলো সিটিজেন। আপনি পরে যেটা বললেন পিপুল উইশ, দ্যাট ইজ দি উইশ অফ দি সিটিজেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ওইটাকে যদি আমরা ভ্যালু করতে পারি, তাহলে এই স্টেট রাতারাতি আমরা এখান থেকে এখানে চলে যাব। ইকোনমিক্যালি যেখানেই থাকি না কেন, ইকোনমিক্যালি ইন্ডিকেটর তো সব না। তাহলে বিগত সরকারের ইকোনমি ইন্ডিকেটরে আমাদেরকে দেখাচ্ছে আশেপাশে দেশের চেয়ে অনেক উপরে। দিন শেষে কি দেখা গেল? এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল। দিন শেষে ইকোনমিক ইন্ডিকেটর ইজ নট অনলি দি ইন্ডিকেটর ফর এ সোসাইটি অর ফর এ কান্ট্রি অর ফর এ ওয়েলফেয়ার কান্ট্রি। এই জিনিসগুলো এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম একটা চোরতন্ত্র কায়েম হয়েছিল। আপনি একটা শব্দ ব্যবহার করছেন, আমার মনে হয় আরও কিছু শব্দ যেগুলো ডিকশনারিতে নাই, এইবার এগুলো আসতেছে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রফেসর ডক্টর মুখলেসুর রহমান, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রফেসর রহমান, রাজনীতির ভাষা কিন্তু পাল্টে গেছে। নিশ্চয়ই এই রাজনীতির ভাষা পাল্টে যাওয়া, জেনজির এই যে আন্দোলন, সব মিলিয়ে প্রশাসনে কেমন এই প্রভাবটা ফেলেছে, না আদৌ পড়েনি? না, আমি আপনার সরাসরি এটা হা না বলা যাবে না। অবশ্যই এখন মানুষ 9টা 5টা অফিস এর বাইরেও কাজ করে। অন্তত আমার টিমে তো অনেকেই কাজ করে মানে হলো সে পটেনশিয়াল কিছু করছে, ভ্যালু অ্যাডেড করতেছে টু দি ইকোনমি। আনরেস্ট নানা সেক্টরেই ছিল, আছে, এবং নানান কারণে অন্য কিছু অপশক্তিও এর উপর ভর করছে। এগুলো তো বাস্তবতা, এগুলো সবাই জানে, এই লাইনে কথা না বলে। জেনজির যে আমাদের এজেন্ডা, এই শব্দগুলো তো আমাকেও আন্দোলিত করে। আমি ইন্সপায়ার্ড, আমি মোটিভেটেড। আমার কথাই যদি বলি, আমি যে কাজটুকু করি আমি আনন্দের সাথে করি, আমি সেলফ মোটিভেটেড। আমি মনে করি সরকার আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে টু সার্ভ দি নেশন। অনেকে অনেক কাজ করতে চায়, কাজ করার সুযোগ থাকতে এটা হবে। আসলে আপনার ক্ষমতা না, দায়িত্ব। এটা আমার দায়িত্ব, ইট ইজ মাই ডিউটি। ইংরেজি কথাটাই বেশি প্রযোজ্য হবে। ডিউটি মানে আপনি যা অ্যাসাইন করা হয়েছে আপনি তাই করবেন, এর বিনিময়ে কী পাচ্ছেন না পাচ্ছেন দ্যাট ইজ দ্যাট ইজ ইমপ্লাইড। অতএব এই ডিউটি পালনে আগের চেয়ে আমি বলবো, আমি মাঠ পর্যায়ে গেলাম, বিভাগে অফিসার স্টাফ অনেক বেশি জনমুখী, যেটাকে বলে আপনি যেটা জনসেবামুখী হয়েছে। হয়তো পেপার পত্রিকা 2-1টা আসতেই পারে, সবাই যে একেবারে টাকার বিনিময়ে কাজ করে, ইট ইজ নট ফ্যাক্ট। অনেকে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে ওই অসচ্ছলতার মধ্যেও কাজ করে আনন্দ পাচ্ছে। আপনি যদি চারিদিকে দেখেন আপনার সততার স্বীকৃতি আছে, আপনি কিন্তু সৎ থাকবেন। মাঝে সরকারে এগুলো ছিল না, সততার স্বীকৃতি ছিল না, বরং সৎ মানে আপনি বোকা, সৎ মানে এরকম একটা বোকা না, ধারণা প্রচলিত হয়ে এবং গেছে। অনেক জায়গায় পানিশমেন্ট দেওয়া হয়েছে। চেইন অফ কমান্ডে যদি আপনি একটা সৎ থাকেন,
তাহলে তো চেইন তো কাজ করে না, তখন ইউ উইল বি অড ম্যান আউট। এটা তো হয়েছে। এবং শুদ্ধাচার পুরস্কার কারা পেয়েছে? শুদ্ধাচার, শিষ্টাচার, রাষ্ট্রাচার, এই পুরস্কারগুলি কারা পেয়েছিল আপনারা হ্যাঁ, লক্ষ্য করেছেন? শুদ্ধাচার, শিষ্টাচার, রাষ্ট্রাচার, এই 3 ধরনের ছিল। এবং অনেকে, যেমন একটা উদাহরণ দিয়ে, পাবলিক নিউজ, শাহ কামাল ঢাকার কমিশনার ছিল, পরে আপনার ইয়েতে ছিল দুর্যোগ ব্যবস্থাপনায়, উনি উত্তরায় ক্যাশ টাকা সহ 3-3.5 কোটি গাড়িতে ধরা পেল, পরে ওনার বাসা থেকে আরো, উনি তো এই পুরস্কার পাওয়ালো। বেনজির আহমদ শুদ্ধাচার পুরস্কার পাওয়া লোক। এইগুলো তো আনাই যাবে না। আমি যেহেতু ডিসি কমিশনার ইউনো ছিলাম, পুলিশের সাথে সরাসরি কাজ করেছি, পুলিশে ভালো নাই মন্দ নেই তা বলবো না, সব রকমই আছে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে যে পুলিশের নেতৃত্ব পর্যায়ে, যেটা আপনি বলেন, একটু আগে বলেছিলেন এই ধরনের কথা, যে কিছু লোক এমন একটা বেপরোয়া হয়ে গেছিল, এই বেনজির তার মধ্যে একদম। কেন এত বেপরোয়া হয়েছিল? সে জানে যে আমার ওয়ান ম্যান কানেকশন, উনি ছাড়া আমাকে নোবডি ক্যান টাচ। আর আমি এখানে আমি বলবো, ওনার কেন এতগুলো পাসপোর্ট হবে? তাহলে পাসপোর্ট অফিস কি করলো? ওই অফিসটা তো প্রোটেক্টেড, তারা তো করতে পারতো। ওই অফিসে কেউ আপনাকে বিপদগ্রস্ত করতো না, এবং বরং ওই অফিসারগুলো ওই সময়ও স্বীকৃতি পেত যে পুলিশের এই অফিসারের এতগুলো পাসপোর্ট করতে চাইছে, আমি করে দিই। এখন তো পুরস্কার পাইতেই পাইতো, ওই সময় সে কিন্তু পজিটিভ। একেবারে বিবেকহীন কখনোই ছিল না মানুষ, কিন্তু কিছু মানুষ অতি উৎসাহী এবং কিছু মানুষ বেনিফিটেড, এবং কিছু মানুষ কোনো কারণ ছাড়াই অপরাধ করে। ডক্টর মুখলেস, এক অন্য ধরনের একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হলো, আমরা বারবার বলছিলাম যে গত 15 বছরে প্রশাসন ফুললি দলীয় হয়ে গিয়েছিল এবং অনেক আমলা দলীয় ক্যাডারের মতো কাজ করতেন। এই দলীয় পরিচয়টা কি এখন শেষ হয়ে গিয়েছে? আমরা কিন্তু নতুনভাবে শুনছি যে কেউ কেউ বলছেন আমি বিএনপির সাপোর্টার ছিলাম, আমি জামাতের সাপোর্টার ছিলাম, আগে ছিল যারা ছিলেন তারা আওয়ামী লীগের সাপোর্টার, ছাত্রলীগ করা, যুবলীগ করা। এই দলীয় পরিচয়টা এই জনপ্রশাসন থেকে দূর করার উপায়টা কি? আমরা এটাকে এইভাবেই দেখছি, অ্যাজ এ সিনিয়র সিটিজেন অথবা অ্যাজ এ সিনিয়র সেক্রেটারি অফ দি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি, যারা সাফারার ছিল ওইখানে আমরা ব্র্যান্ডটা দেখতে চাচ্ছি না। আমরা দেখতে চাচ্ছি সে সাফারার ছিল, ওয়াশ সাফারার। যেমন এই সরকার এসে আপনি দেখেছেন, আমি তখন জয়েন করেছি অর্ধেক, বাকিটা আগের যারা ছিল তারা করেছে। 13 দিনে 3 প্রমোশন। এই যারা 13 দিনে 3 প্রমোশন পেয়েছে তারা সবাই সাফারার। কোন কারণে, কি ব্যাকগ্রাউন্ডে, কাদের ব্র্যান্ডে ছিল, ওইদিকে আমরা যাইনি। আমরা পিডিএস দিই, পিডিএস বলে পার্সোনাল ডাটা শিট। এটা থেকে আমরা দেখেছি যে তারা সাফার করেছে, এই কারণে তাদেরকে এই 13 দিনে 3টা প্রমোশন দেওয়া হয়েছে। এবং তারা অনেকে এখন সচিবও আছেন, গ্রেড 1-এ আছেন, অনেকে রিটায়ারও করে যাচ্ছেন। তাই আপনি যে কথাটা বললেন, ওটা প্রশাসনে ঠিক ওইভাবে ব্যাপকভাবে আলোচিত অথবা প্রচলিত নেই। কিন্তু যারা ওইভাবে করেছিল, যেমন আগের যারা বেনিফিশিয়ারি নির্দ্বিধায় বলে যায় কোনো একটা পার্টির হয়ে কাজ করেছে, ব্র্যান্ডেড ছিল। এখন যারা মধ্যম অথবা পদায়ন পাচ্ছে অথবা সুযোগ সুবিধা পাবে, তারা কোনো ব্র্যান্ডের আলোকে না। আমরা সকলে মিলে ভালো থাকব, একে অপরের বন্ধু হব, একে অপরের ক্ষতি চাই না। আমার হাতে যতটুকু প্লাস পজিটিভ আছে আমি যদি দেই ভালো, আমার হাতে যাতে কারো নেগেটিভিটি না হয়। আমি কিন্তু এশিয়ার অনেক পাওয়া লোক, এশিয়ার অনেক দেওয়া লোক। এশিয়ার বেশি দিতে গেলে পেন পিকচার লিখতে হয়, যেহেতু আমাকে এনেছেন আমি এই কথাটা বললাম। পেন পিকচার মানে আপনি তাকে যে এত নম্বর দিলেন, হোয়াট ইজ দ্য রিজন? আর তাকে যে এত কম নম্বর দিলেন, হোয়াট ইজ দ্য রিজন? তো চাকরি বিধিতে এগুলো সব আছে। আমি বলি উই নিড নো মোর ল, উই হ্যাভ লট অফ ল, উই নিড ইমপ্লিমেন্টেশন অফ ল। প্রফেসর ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের দীর্ঘ সময় দেওয়ার জন্য। আপনাকেও এবং আপনার মাধ্যমে সম্মানিত দেশবাসীকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এই পরিবর্তনে আপনারা সকলের সহযোদ্ধা এবং সৈনিক। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।